আসসালামু আলাইকুম। এসএসসি 27 কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। ক্লাসে আসছি মাত্র, একটু 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 হোল্ড 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 হোল্ড। কেমন আছো সবাই? কি অবস্থা সবার? কেমন আছো? সবার কি পরীক্ষা শেষ? গরম লাগছে। গাইজ, তোমাদের কি সবার শেষ পরীক্ষা? হাফ ইয়ারলি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মাত্র 8 ক্লাস নিয়ে শেষ করে আসলাম। ওই ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই তোমাদের ক্লাস শুরু। আচ্ছা, অনেকেরই শেষ। যাদের শেষ ওদের রেজাল্ট দিছে, বায়োতে কেমন করছো এটা বলো। বায়োলজিতে কেমন করছো? যাদের শেষ হয়ে গেছে এবং রেজাল্ট দিয়ে দিছে ওরা বায়োলজিতে কেমন করছো? আচ্ছা, রেজাল্ট দেয় নাই। আচ্ছা, রেজাল্ট দিলে আমাদেরকে জানাও যে বায়োলজিতে কেমন করছো। একজন লিখছে পাস করছে, যাক পাস করছে আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ভাইরাস শেষ করছিলাম। আজকে আমরা ব্যাকটেরিয়া শুরু করব। সো ব্যাকটেরিয়ার শুরুতে আমরা একটা ভিডিও দেখে নিব। তার আগে আমি একটু রিক্যাপ করি ভাইরাসের সম্পর্কে। হ্যাঁ, সো আমাকে তো চিনোই, আমি তোমাদের তৌহিদ ভাইয়া, নাম তো শুনেই হোগা। সো আজকে আমরা ব্যাকটেরিয়া পড়বো। এর আগে আমি হচ্ছে একটু ভাইরাসের রিক্যাপ করি। হ্যাঁ, পোল দিব না, আমি কোশ্চেন জিজ্ঞেস করি, তোমরা অ্যান্সার দাও, আমি কোনো অপশনও দিব না। বলো তো, বুলেট আকৃতির ভাইরাস কোনটা? বুলেট আকৃতির ভাইরাস কোনটা দেখি বলো তো। যারা পারবে ওরা মেডিকেলের জন্য এক ধাপ আগায় যাবে, জীবন যুদ্ধেও এক ধাপ আগায় যাবে। মারুফা লিখছে পোস্ট অ্যাপ্রুভ করে নাই। ভাই তোদের গ্রুপ হ্যাং হয়ে গেছে বুঝছিস, মানে গ্রুপে পোস্ট লোড হচ্ছে না। আচ্ছা, কয়েকজন পারতেছে, কয়েকজন আবার লিখতেছে টিএমবি, করোনা। না, ভুল। T2 ভুল। বুলেট আকৃতির ভাইরাস কোনটা? এইচআইভি। না, ভুল। বুলেট আকৃতির ভাইরাস হচ্ছে র্যাবডো ভাইরাস। বুলেট আকৃতির ভাইরাস হচ্ছে কি ভাইরাস? র্যাবডো ভাইরাস। গাইস, তোমাদেরকে আজকে কেমিস্ট্রি ক্লাসে যেমন শিশির ভাইয়া সিমুলেশন দেখায় না, আমি আজকে সিমুলেশন ব্যাকটেরিয়া দেখাবো তোমাদেরকে। বুঝছো? সবাই যায়ও না কেউ। হ্যাঁ, সামনে একটা যখন ব্রেক দিব, ব্রেকের পরে এসে আমি তোমাদের সিমুলেশন দেখাবো। আজকে তোমাদের জন্য অনেক জোস একটা সিমুলেশন নিয়ে আসছি। ওকে, র্যাবডো ভাইরাস যারা পারছো ভেরি গুড। আরো দুইটা কোশ্চেন করি, তাহলে আমরা একটু বুঝতে পারবো যে পড়াশোনা আসলে কতটুক হয়েছে। বলো তো, লাইটিক চক্রে 30 মিনিটে কয়টা ব্যাকটেরিয়া সৃষ্টি হয়? লাইটিক চক্রে 30 মিনিটে কয়টা ব্যাকটেরিয়া সৃষ্টি হয়? লাইটিক চক্রে 30 মিনিটে কয়টা ব্যাকটেরিয়া সৃষ্টি হয়? গাইজ, আমি একটা ইয়ে দিব, যে পোস্ট করব তোমাদের 27-এর অফিসিয়াল গ্রুপে। হ্যাঁ, ওই পোস্টের নিচে তোমরা তোমাদের নোট জমা দিলেই হবে। ঠিক আছে? কারণ এত নোট জমা পড়ছে যে মানে গ্রুপ হ্যাং হয়ে গেছে, পোস্ট লোড হচ্ছে না। লাইটিক চক্রে 30 মিনিটে কয়টি ব্যাকটেরিয়া সৃষ্টি হয়? অ্যান্সার লিখি, সমস্যা নাই, ভুল হইলো তো প্যারা নাই, বেশিরভাগেরই হচ্ছে। লাইটিক চক্রে 30 মিনিটে 300টি ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। কয়টা ব্যাকটেরিয়া? 300টা ভাইরাস, সরি ব্যাকটেরিয়া না, ভাইরাসের সৃষ্টি হয়। সো ভেরি গুড, এটাও পারছো। আরে কি সমস্যা? আচ্ছা, লাস্ট লাস্ট একটা কোশ্চেন করি।
কঠিন করব না সহজ করব দেই বলো তো গাইস, তোমরা বলো কঠিন কোশ্চেন করব না সহজ কোশ্চেন করব? ভাই আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই, আমি কি নোটটা অন্য কোনো ভাবে জমা দিতে পারি? বলতেছি কঠিন। ওকে, তো চল একটা কঠিন কোশ্চেন করি। একটা দুর্ধর্ষ কঠিন কোশ্চেন করতে চাচ্ছিলাম। বলো, হারপিস সিমপ্লেক্স ভাইরাসের কারণে কোন রোগ হয়? কঠিন কোশ্চেন। হারপিস সিমপ্লেক্স ভাইরাসের কারণে কোন রোগ হয়? এটা যারা পারবা তার মানে তাদের ভাইরাস খুব কম ভাবে বড় হয়েছে। বলো, হারপিস সিমপ্লেক্স ভাইরাসের কারণে কোন ভাইরাস মানে কোন রোগ হয়? ভাই একটা কোশ্চেন, আমার এক্সাম ছিল তাই। আচ্ছা শুনো, তোমরা ক্লাস নোট সব একসাথে জমা দিলে হবে, প্যারা নাই কোনো। হ্যাঁ, যাদের অনেকের এক্সাম চলতেছে আমি জানি, কোনো প্যারা নাই, একসাথে জমা দিলে হবে। হারপিস সিমপ্লেক্স, এই যে একজনও পারো না এখন পর্যন্ত। এই যে একজন পাইছি, দাঁড়াও দাঁড়াও, একজনের নাম পাইছি, মারিয়া, মারিয়া জোসেফিন। হ্যাঁ তোমারটা হয়েছে, ভেরি গুড। আচ্ছা খাদিজা, ওরটাও হয়েছে। পায়ে ব্যথা করে না, আলিফা বলছে। থ্যাংক ইউ আলিফা ফর ইউর কনসার্ন। হ্যাঁ পায়ে তো ব্যথা করতেছে, এখন কিছু করার নেই, এটাই জীবন। তোমাদেরকেও রুটিন ঠিক রাখতে হবে, তাই না? ওকে, কয়েকজন সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, ইলমা জাহান বুশরা সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। মরিয়ম সঠিক উত্তর দিয়েছে। নাফিসা সঠিক উত্তরের কাছাকাছি গেছে, বাট হয় নাই। নাফিসা বানানটা হয় নাই। জুলকার নাইন সঠিক উত্তর দিয়েছে। নাবিলা সঠিক উত্তর দিয়েছে। নাইম সঠিক উত্তর দিয়েছে। আসমা সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, সাব্বির সঠিক উত্তর দিয়েছে, বাট ও খুবই হাস্যকর একটা নাম লিখছে। সাব্বির এইটা না। নাফিসা লিখছে কাপসু সার্কাসো। কাপসু সার্কাসো না, ও রোগটার নাম হচ্ছে কাপোসি সার্কোমা। কাপোসি সার্কোমা। হারপিস সিমপ্লেক্স ভাইরাসের কারণে কাপোসি সার্কোমা হয়। ঠিক আছে গাইস, কাপোসি সার্কোমা। হ্যাঁ যারা পারছো ভেরি গুড। যারা এই তিনটা কোশ্চেনই পারছো তোমাদের ভাইরাস খুবই ভালোভাবে পড়াইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা দুইটা কোশ্চেন পারছো কিছুটা পড়া হয়েছে, আর একটু পড়তে হবে। যারা একটা কোশ্চেন পারছো ওদের খুবই কম পড়া হয়েছে, ভালো করে পড়ো। আর যারা একটাও পারো নাই তোমরা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এইবার আমরা চলে যাই, আমি হচ্ছে তোমাদের বাক স্বাধীনতা হরণ করে নিচ্ছি। এইবার হচ্ছে চলে যাই আজকের টপিক ব্যাকটেরিয়াতে। সো ব্যাকটেরিয়া শুরু করার আগে আমি হচ্ছে একটা ভিডিও দেখাবো, তারপরে হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার ক্লাসটা শুরু করব। হ্যাঁ, এই দেখো তোমাদের জন্য নিয়ে আসছি আজকে। ও দেখবা তো না, সরি। একটু আগে এই ভিডিওটা দেখি, মনোযোগ দিয়ে দেখি, এরপর আমি পুরোটা। আমরা এমন এক জগৎ নিয়ে কথা বলবো যা খালি চোখে দেখা যায় না, কিন্তু আমাদের চারপাশেই আছে। হ্যাঁ, আমি ব্যাকটেরিয়ার কথাই বলছি। চলুন এই অণুজীবদের সম্পর্কে একটু গভীরে যাওয়া যাক। চলুন একটা সংখ্যা দিয়ে শুরু করা যাক, একটা বিশাল সংখ্যা। পৃথিবীতে ঠিক কতগুলো ব্যাকটেরিয়া থাকতে পারে বলে মনে হয়? সংখ্যাটা আসলে এতটাই বড় যে ভাবাই যায় না। বলা হয় মহাবিশ্বে যত তারা আছে তার চেয়েও অনেক অনেক বেশি ব্যাকটেরিয়া আছে আমাদের এই পৃথিবীতে। তো এত বিপুল সংখ্যক ব্যাকটেরিয়া, এরা সবাই মিলে পৃথিবীর জীবজগতের একটা বিরাট অংশ তৈরি করে। আর এরা আছেটা কোথায়? সত্যি বলতে এমন কোনো জায়গা নেই যেখানে এরা নেই। একেবারে বরফের নিচে থেকে শুরু করে ফুটন্ত আগ্নেয়গিরির মুখে পর্যন্ত সবখানে। এদেরকে পৃথিবীর অদৃশ্য শাসক বলা হয়। কিন্তু কেন? এদের এই আধিপত্যটা ঠিক কিভাবে এলো? এটা বুঝতে হলে আমাদের সময় ধরে একটু পিছিয়ে যেতে হবে, বেশ খানিকটা পিছনে। এই টাইমলাইনটা একবার দেখুন, একদম পরিষ্কার তাই না? পৃথিবীতে প্রাণের শুরুটাই হয়েছিল ব্যাকটেরিয়া দিয়ে। আর কি আশ্চর্য ব্যাপার, প্রায় ৩০০ কোটি বছর, হ্যাঁ বিলিয়ন বছর ধরে এই গ্রহটা বলতে গেলে ওদের একারই ছিল। ডাইনোসর, মানুষ, এসব তো সেদিনের ঘটনা। তো এই ব্যাকটেরিয়াগুলো আসলে কেমন? আমাদের মানে প্রাণী বা উদ্ভিদের কোষের মতো কিন্তু এদের কোষগুলো নয়। এদেরকে বলা হয় প্রোক্যারিওট। এর মানে হলো এদের ভেতরের গঠনটা অনেক সরল। যেমন আমাদের কোষের ভেতরে জেনেটিক উপাদানগুলো একটা নিউক্লিয়াসের মধ্যে সুন্দর করে গোছানো থাকে, তাই না? কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাপারটা তেমন না। ওগুলো কোষের ভেতরে এমনি ভেসে বেড়ায়। আচ্ছা, তো আমরা অনেক বড় স্কেলে কথা বললাম, গ্রহ কোটি কোটি বছর।
এবার চলুন একটু জুম ইন করি, একদম মাইক্রোস্কোপের নিচে গিয়ে দেখি এই ব্যাকটেরিয়ার জগৎটা আসলে কতটা বৈচিত্র্যময়। যদিও আমরা বললাম ওদের কোষের গঠন খুব সরল, তার মানে কিন্তু এই না যে ওরা দেখতে সবাই একরকম। ওদের বেশ কিছু কমন শেপ বা আকৃতি আছে। কিছু আছে একদম গোল মানে কক্কাই, কিছু আবার লম্বাটে দণ্ডের মতো ব্যাসিলাই, আবার কিছু আছে প্যাঁচানো স্পাইরিলা। আকৃতির কথা তো গেল, এবার আসি সাইজের কথায়। আর এখানেই আসল চমক। সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার মধ্যে আকারের পার্থক্যটা আকাশ পাতাল। একটা মাইকোপ্লাজমা এত ছোট যে প্রায় ভাইরাসের সমান। আবার অন্যদিকে থায়োমার্গারিটা ম্যাগনিফিকা নামের একটা ব্যাকটেরিয়া লম্বায় 2 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। ভাবা যায়, একটা ব্যাকটেরিয়া যেটা খালি চোখে দেখা যাচ্ছে, মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক শব্দটার মানেই যেন পাল্টে যায়। কিন্তু এদের বৈচিত্র্য কিন্তু শুধু এই আকার বা আকৃতিতেই শেষ না। আসল ব্যাপারটা হলো এদের টিকে থাকার অবিশ্বাস্য ক্ষমতা। এদেরকে বলা হয় এক্সট্রিমোফাইলস, মানে যারা চরম পরিবেশে থাকতে ভালোবাসে। এই টেবিলটা দেখুন, উঠন্ত গরম পানিতে দিব্যি বেঁচে আছে পাইরোলোবাস ফুমারি। আবার ডাইনোকক্কাস রেডিওডুরান্স নামের ব্যাকটেরিয়া ভয়াবহ রেডিয়েশন সহ্য করে নিতে পারে। এমনকি ম্যারিয়ানা ট্রেঞ্চের গভীরে, যেখানে চাপ অত্যন্ত, সেখানেও ব্যাকটেরিয়া আছে। এক কথায়, পৃথিবীর এমন কোনো প্রতিকূল পরিবেশ নেই যেটা ব্যাকটেরিয়া জয় করেনি। তো এই যে চরম পরিবেশে টিকে থাকার কথা বললাম, এর মধ্যে সবচেয়ে পরিচিত আর কাছের পরিবেশ কোনটা জানেন? সেটা হলো আমাদের নিজেদের শরীর। আচ্ছা, ব্যাকটেরিয়া শুনলে প্রথমেই মাথায় কি আসে? বেশিরভাগেরই হয়তো রোগ জীবাণুর কথা মনে হয়, তাই না? কিন্তু গল্পটা কি আসলেই এত সহজ? ব্যাকটেরিয়া মানেই কি খারাপ? শুনলে অবাক হতে হয় যে আমাদের শরীরে প্রায় 100 ট্রিলিয়ন, হ্যাঁ, ট্রিলিয়ন ব্যাকটেরিয়া কোষ বাস করে, বিশেষ করে আমাদের অন্ত্রে আর ত্বকে। মজার ব্যাপার হলো আমাদের নিজেদের কোষের সংখ্যার চেয়েও এই ব্যাকটেরিয়ার সংখ্যা কিন্তু বেশি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আসলে ব্যাকটেরিয়ার একটা দ্বৈত ভূমিকা আছে। একদিকে আছে ভালো ব্যাকটেরিয়া, যারা আমাদের বন্ধু, যেমন আমাদের হজমে সাহায্য করে, জরুরি ভিটামিন তৈরি করে, এদেরকে বলে মিথজীবী। আবার অন্যদিকে আছে খারাপ ব্যাকটেরিয়া মানে প্যাথোজেন, যারা টিটেনাস, কলেরা বা যক্ষ্মার মতো ভয়ঙ্কর সব রোগ তৈরি করে। তবে ভয়ের কিছু নেই। বেশিরভাগ সময়ই আমাদের শরীরের নিজস্ব ডিফেন্স সিস্টেম মানে রোগ প্রতিরোধ ব্যবস্থা একটা ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখে। এটা একদিকে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে বাড়তে দেয় না, আবার উপকারী ব্যাকটেরিয়াগুলো থেকে ঠিকই সাহায্য নেয়। তো ব্যাকটেরিয়ার এই যে অবিশ্বাস্য ক্ষমতা, মানুষ কিন্তু এটা বুঝতে পেরেছে, আর তাই তাদের সাথে পার্টনারশিপ করে দারুণ সব কাজ করতে শিখেছে। এর সবচেয়ে পুরনো আর পরিচিত উদাহরণ হলো খাবার। যেমন দই কিভাবে তৈরি হয়? খুব সহজ। দুধে কিছু বিশেষ ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া মেশানো হয়। এই ব্যাকটেরিয়া দুধের চিনি মানে ল্যাকটোজকে ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। আর এই অ্যাসিডের কারণেই দুধটা জমে দই হয়ে যায়। কি দারুণ একটা প্রক্রিয়া, তাই না? আর এই ব্যবহারটা শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ নেই। আধুনিক শিল্পে ব্যাকটেরিয়ার ব্যবহার দেখলে অবাক হতে হয়। সমুদ্রে তেল ছড়িয়ে পড়লে তা পরিষ্কার করতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। ইনসুলিনের মতো জীবনদায়ী ওষুধ তৈরিতে, কৃষিক্ষেত্রে ক্ষতিকর পোকা দমনে, এমনকি খনি থেকে সোনা বা তামা বের করতেও ব্যাকটেরিয়াকে কাজে লাগানো হচ্ছে। কিন্তু এই যে এতদিনের পার্টনারশিপ, এটা এখন একটা বড় চ্যালেঞ্জের মুখে। আমরা সবাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা শুনছি, যেখানে সাধারণ অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না। তো এই নতুন পরিস্থিতিতে পৃথিবীর সবচেয়ে পুরনো আর প্রভাবশালী এই জীবের সাথে আমাদের সম্পর্কটা ভবিষ্যতে কেমন হবে? কিভাবে আমরা এই সম্পর্কটাকে নতুন করে সাজাবো? এই বড় প্রশ্নটা দিয়ে আজকে আলোচনা শেষ করা যাক। আচ্ছা, সো ব্যাকটেরিয়া সম্পর্কে একটা রাফ আইডিয়া পাইছো। আমি হচ্ছে ব্যাকটেরিয়া যা বলছে এখানে ভাইয়া প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে বুঝাবো, কোনো সমস্যা নাই, টেনশন নিও না। সো আসো ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়া হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র আদিকোষী প্রাণী। আমরা ভাইরাস পড়ছি, ভাইরাস কিন্তু প্রাণী বা উদ্ভিদ না, ভাইরাস কোনো জীব না। ভাইরাস হচ্ছে জীব ও জড়ের মধ্যবর্তী কি, জীব ও জড়ের মধ্যবর্তী কি বস্তু। ব্যাকটেরিয়াই হচ্ছে আদিকোষী প্রাণী না, সরি, আদিকোষী জীব। ঠিক আছে? তো বিজ্ঞানীদের ভাষ্যমতে, বিজ্ঞানীদের ভাষ্যমতে ব্যাকটেরিয়ারাই হচ্ছে পৃথিবীর আদি প্রাণী। বিজ্ঞানীদের ভাষ্যমতে পৃথিবীতে যখন কিচ্ছু ছিল না, তখন ব্যাকটেরিয়া ছিল।
বিজ্ঞানীদের ভাষ্যমতে, আমি বারবার বলতেছি এক কথা, তোমরা ভুলভাল বুঝো না। পৃথিবীতে যখন কোনো কিছু ছিল না তখন ব্যাকটেরিয়ারা ছিল। বিজ্ঞানীদের ভাষ্যমতে ব্যাকটেরিয়া থেকেই হচ্ছে জীবের উৎপত্তি, মানে ব্যাকটেরিয়া গুলাই হচ্ছে আস্তে 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 নতুন নতুন বৈশিষ্ট্য নিতে 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 মানুষ পর্যন্ত আসছে বিজ্ঞানীদের ভাষ্যমতে। ঠিক আছে, সো ব্যাকটেরিয়া আবিষ্কার করেন হচ্ছে সর্বপ্রথম বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক। ব্যাকটেরিয়া আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক। ঠিক আছে, তাই অ্যান্টনি ভন লিউয়েনহুককে বলা হয় ব্যাকটেরিওলজি ও প্রোটোজুলজির জনক। তাই অ্যান্টনি ভন লিউয়েনহুককে বলা হয় ব্যাকটেরিওলজি ও প্রোটোজুলজির জনক। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিজ্ঞানী এরেনবার্গ এই এগুলাকে ব্যাকটেরিয়া নামকরণ করেন। ব্যাকটেরিয়ার নামকরণ করেন কে? বিজ্ঞানী এরেনবার্গ। তাইলে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে? বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক। তাই তাকে ব্যাকটেরিওলজি ও প্রোটোজুলজির জনক বলে। এরেনবার্গ হচ্ছে ব্যাকটেরিয়া নামকরণ করেন। বিজ্ঞানী লুই পাস্তুর খুবই প্রভাব বিস্তারকারী একজন লোক। এই লুই পাস্তুর হচ্ছে সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করে। সো এই অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন, এটা খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী আছে এই নিয়ে। সো হয়েছিল কে? লুই পাস্তুর তোমার হচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে হচ্ছে পরীক্ষা করতেছিল যে কিভাবে হচ্ছে ব্যাকটেরিয়াকে মারা যায়, কিভাবে হচ্ছে ব্যাকটেরিয়াকে মারা যায়, কিভাবে হচ্ছে ব্যাকটেরিয়াকে মারা যায়। সো উনি পরীক্ষা করতে করতে, মানে ওনার হলিডে ছিল, সো উনি বাসায় মানে ইয়ে রেখে, এই যে ওনার যেখানে পরীক্ষা করতেছিল ওই পরীক্ষাগার রেখে উনি হচ্ছে অন্য কোথাও যাবে আর কি, ঘুরতে যাবে। তো ওনার অনেক সর্দি কাশি ছিল, উনি হচ্ছে ইয়ে দিছে, কাশি দিছে, বুঝছো? সো কাশি দিছে, আর কাশি দিলে যেমন সর্দি বের হয় না, ওই কিছু সর্দি হচ্ছে ব্যাকটেরিয়ার গায়ে চলে গেছে। এরপরে তো উনি চলে গেছে, চলে যাওয়ার পরে হচ্ছে ঘুরে টুরে আসছে, আইসা দেখে যে ব্যাকটেরিয়া গুলা ছিল ওগুলা মারা গেছে। নর্মালি এরকম কখনো হয় না, ব্যাকটেরিয়ারা কোনো কারণ ছাড়া মারা যায় না। এরপরেই হচ্ছে উনি ওইখান থেকেই হচ্ছে পেনিসিলিন আবিষ্কার করে। কাহিনীটা কাইন্ডা এইরকমই, কিছু জিনিস হয়তো বা ভুল হইতে পারে। সো লুই পাস্তুরকে বলা হয় ব্যাকটেরিওলজির জনক, আধুনিক ব্যাকটেরিওলজির জনক। ঠিক আছে, ব্যাকটেরিওলজির জনক হচ্ছে লিউয়েনহুক, আধুনিক ব্যাকটেরিওলজির জনক হচ্ছে লুই পাস্তুর। আধুনিক ব্যাকটেরিওলজির জনক হচ্ছে কে? লুই পাস্তুর। তারপরে গত শতাব্দীতে মানে 1800 সালে, 1700 সালে, 1900 সালে, ওই সময়টাতে প্রচুর মানুষ হচ্ছে যক্ষা রোগে মারা যেত। মানে যক্ষা খুবই সিভিয়ার একটা রোগ ছিল, হইলে মৃত্যু নিশ্চিত। কারণ যক্ষা হয় হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে, আর এই রোগের এগেনস্টে তখন কোনো অ্যান্টিবায়োটিক ছিল না, বিজ্ঞানীরা জানতোই না ব্যাকটেরিয়া কি। সো তাইলে যক্ষা কিসের কারণে হচ্ছে ওইটাও বিজ্ঞানীরা জানতো না। সো বিজ্ঞানী রবার্ট কচ বা কক সর্বপ্রথম যক্ষা রোগের জন্য দায়ী মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস আবিষ্কার করেন। রবার্ট কচ হচ্ছে সর্বপ্রথম যক্ষা রোগের জন্য দায়ী মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস আবিষ্কার করেন। ঠিক আছে, সবাই খাতায় লিখবা, কিন্তু নোটে লিখবা আমি যেই লাইনগুলো বলতেছি। ওকে, তারপরে আমাদের দেহে যত কোষ আছে তার থেকে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া আছে। এটা একটা ভুল কথা। ঠিক আছে, এটা নিয়ে হচ্ছে আগে এটা প্রচলিত ছিল, পরে বিজ্ঞানীরা ক্রস চেক করে দেখছে না এটা আসলে ভুল। থাকে আমাদের দেহে যত কোষ আছে তার থেকে বেশি ব্যাকটেরিয়া থাকে। এই নাম্বারটা বিজ্ঞানীরা শেষ পর্যন্ত বলছে হচ্ছে 1.7 গুণের মতো, বুঝছো? 10 গুণ না, মানে প্রায় দ্বিগুণের মতো থাকে, বাট নট 10 গুণ। আমার কিন্তু বইয়ে যেহেতু আছে 10 গুণ, তাহলে 10 গুণ লিখতে হবে। আচ্ছা, এরপরে আসো তোমাদেরকে একটা খুবই ভয়ঙ্কর কাহিনী বলি। হ্যাঁ, কাহিনীটা শুনো মন দিয়ে। তোমার কাশি আসতেছে, তুমি জানো কি জন্য কাশি আসতেছে? সর্দি কাশি হয়েছে কেন? ইনফ্লুয়েঞ্জার কারণে। তুমি হচ্ছে কোথায় গেলা? ডাক্তার কাছে তার যাবা না, সর্দি কাশিতে আমরা ডাক্তার কাছে যাই, আমরা কার কাছে যাই? হ্যাঁ, ফার্মেসিতে। তো ফার্মেসিতে গিয়ে বললাম যে ভাই আমার অনেকদিন সর্দি কাশি, আমার একটা ইয়ে দেন, কি খাওয়া যায়? ফার্মেসি কি করলো? তোমার অ্যান্টিবায়োটিক দিল। কি দিল তোমাকে? অ্যান্টিবায়োটিক দিল। তো তুমি এসে ওই অ্যান্টিবায়োটিক খাইলা। হয়েছে কিসের কারণে? ইনফ্লুয়েঞ্জার কারণে। কিন্তু তোমাকে দিচ্ছে কি? অ্যান্টিবায়োটিক। তুমি অ্যান্টিবায়োটিক খাইছো, খেয়ে তুমি কিছুটা হচ্ছে সুস্থ হইছো, ধরো এমনও সুস্থ হয়ে যেতা, বাট তখন হচ্ছে সুস্থ হইছো।
ভালো কথা, যাক সুস্থ হয়ে গেছো। এরপর আবার কিছুদিন পরে ধরো তোমারে বিড়াল আচর দিছে, ঠিক আছে, বিড়াল আচর দিছে। এখন ওই যে যেখানে আচর দিছে তোমার তো টিকা নিতেই হবে, ঠিক আছে, র্যাবিসের ভ্যাকসিন তো নিতেই হবে। ওই যে আচর দিছে ওই আচরের মধ্যে যাতে ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ না করে এই জন্য তোমাকে অ্যান্টিবায়োটিক দিছে। তো তুমি ভাবলো আচ্ছা ঠিক আছে অ্যান্টিবায়োটিক দিছে আমি খাইনি, তো তুমি খাইছো, কোনো পায় নেই। এরপরে কিছুদিন পরে ধরো তোমার পেট ব্যথা করতেছে অনেক, পেট ব্যথা করছে, পেট ব্যথা করছে, বুঝলাম না কি হইলো কি হইলো কি হইলো, ফার্মেসিতে গেছো, মানে তোমার আবার অ্যান্টিবায়োটিক দিছে, দিচ্ছে না, হইছে না, সবার সাথে লাইফে এটা হইছে যে অ্যান্টিবায়োটিক দিছে। এখন আমাদের দেহের ভিতরে প্রায় 500 ধরনের উপকারী ব্যাকটেরিয়া থাকে। তোমাদেরকে পরিপাক পড়ানো হচ্ছে মনে হয়, সো পরিপাকের চ্যাপ্টারে বৃহদন্ত্রে গেলে পড়বা যে বৃহদন্ত্রে প্রায় 500 ধরনের উপকারী ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের উপকার করে, বিভিন্ন ভিটামিন তৈরি করে। এখন তুমি যখন অ্যান্টিবায়োটিক খাচ্ছ ওই ভিতরের যে ব্যাকটেরিয়া গুলো আছে উপকারী ওগুলাও মারা যাচ্ছে, তো ওগুলা মারা গেলে তোমার রক্ত কম তৈরি হচ্ছে, তোমার দেহের ভিতরে ইন্টারনাল অনেক সমস্যা হচ্ছে। অ্যান্টিবায়োটিক খুবই ভয়ঙ্কর ঔষধ, মানে ডাক্তারদের কাছে যদি যাও ডাক্তাররা একেবারে না পারলে তোমার কখনো অ্যান্টিবায়োটিক দেবে না, কারণ আমরা জানি যে অ্যান্টিবায়োটিক কি ভয়ঙ্কর। আমরা একেবারে না পারলে রোগীকে হচ্ছে অ্যান্টিবায়োটিক দেই না, তো সমস্যা নেই। সমস্যা আছে আরো বড়। কি সমস্যা? ধরো একটু আগে আমি জিজ্ঞেস করছি তোমাকে যে বুলেট আকৃতির ভাইরাসের নাম কি, তুমি পারো নাই, পরে আমি বলছি যে অ্যান্সার হচ্ছে র‍্যাবিডো ভাইরাস, সো পারো নাই, সমস্যা নেই। এইবার তুমি এই যে একজন লিখছো তোমার 8 তারিখে বায়োলজি পরীক্ষা, তুমি 8 তারিখে বায়োলজি পরীক্ষা দিতে গেছো, বোটানি পরীক্ষা আসছে, নিচের কোন ভাইরাসের আকৃতি বুলেট আকৃতি, তোমার না মনে পড়তেছে না, তোমার র দিয়ে মনে আছে যে ভাইয়া র দিয়ে কিছু একটা বলছিল, এটা কি র্যাবিস, র্যাবিস অপশনে দেখবা সবার আগে লেখা র্যাবিস, ধরো তুমি দাগায় দিয়ে চলে আসছো র্যাবিস, র‍্যাবডো র্যাবিস নামে নামে মিল আছে, তো তুমি দাগায় দিয়ে চলে আসছো র্যাবিস, বাসায় এসে মিলে দেখলা সেট এটাও ভুল হয়েছে। এইবার তুমি শিক্ষতে পরীক্ষা দিতে বসছো, শিক্ষতে পরীক্ষা হচ্ছে, পরীক্ষায় কোশ্চেন আসছে নিচের কোনটি বুলেট আকৃতির ভাইরাস, তুমি অলরেডি 2 বার ভুল করছো, তুমি কি 3 নাম্বার বার ভুল করবা? এটা কথা আছে না, নেড়া একবারই বেল তলায় যায়, মানে নেড়া মাথা নিয়ে বেল গাছের নিচে যাইতে হয় না, বেল পরে মাথা ফেটে যাইতে পারে, এটা খুব ফেমাস না, নেড়া একবারই বেল তলায় যায়। তুমি কি একবার ভুল করো, 2 বার ভুল করো, 3 বারের বেলা তার ভুল করবা না, একই কোশ্চেন, তাই না? তো তুমি এবার দাগাইছো র‍্যাবিডো ভাইরাস, শেষ, তুমি পারছো। ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও সেম, তুমি যখন প্রথম অ্যান্টিবায়োটিক খাবা ও মারা যাবে, ও তো হঠাৎ করে আক্রমণ হয়েছে, ও তো বুঝবে না। তুমি যখন আবার অ্যান্টিবায়োটিক খাবা তখনও কিছুটা বুঝবে যে এই অ্যান্টিবায়োটিকের কারণে তো আমি আগের বার মারা গেছি, দেখি কিছু একটা করা যায় নাকি যাতে আমি অ্যান্টিবায়োটিক থেকে বেঁচে যেতে পারি, এবারও মারা গেছে। এইবার 3 নাম্বার বার তুমি যখন খাবা তখন তোমার বডির ভিতরে বলবে না না মনু আমি এইবার তো মরবো না, 2 বার মরছি, এইবার আর মারা যাব না। ও কি করবে, এইবার আর সে মারা যাবে না, সে কি করবে, নিজের মধ্যে একটা প্লাজমিডের সৃষ্টি করবে, আমরা প্লাজমিড কি পড়বো একটু পরে, হ্যাঁ, সেই প্লাজমিডের কারণে কি হবে, ও আর মারা যাবে না। ভেরি গুড, তুমি তো ভাই ভালোই তৈলো যে আমার পেটের ভিতরে যে ব্যাকটেরিয়া আছে ওরা মারা গেল না। আর ব্যাকটেরিয়ারা আবার হচ্ছে অনেক ব্রোস টাইপের, মানে ওদের বন্ধন অনেক বেশি। এইবার ধরো তোমার নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়া হয় হচ্ছে নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে, যে ভয়ঙ্কর ব্যাকটেরিয়া, এ হচ্ছে তোমার দেহের ভিতরে গেছে, দেহের ভিতরে গেছে তোমার, বুঝছো? এখন তোমার দেহের ভিতরে আগেই তো ভালো ব্যাকটেরিয়া গুলো আছে, ওরা তো বলবে আরে নিউমোকক্কাস আমাদের ভাই, থারা ভাই যোগিন্দর, তারা ভাই, মানে ভাই 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 বলে গলা পাইতা নিবে, গলা পাইতা নিয়ে বলবে কি ভাই শুন এ কিন্তু এই জিনিসগুলা খায়, সত্যি ওরে আগেই হচ্ছে আমি আমার ডিএনএ দিয়ে দিচ্ছি একটু, ও করবে কি ওর ডিএনএটা হচ্ছে নিউমোকক্কাস রে দিয়ে দিবে, বুঝতে পারছো? এইবার তুমি যখন অ্যান্টিবায়োটিক খাবা নিউমোকক্কাস তো আর মারা যাবে না, কারণ তুমি তো আগেই বারবার অ্যান্টিবায়োটিক খাইতে 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 তোমার বডিকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বানায় ফেলছো। রেজিস্ট্যান্ট মানে হচ্ছে বাধা দেওয়া। কি করে ফেলছো বডিরে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বানায় ফেলছো। এইবার তুমি যত অ্যান্টিবায়োটিক খাও তোমার বডি তো আর কোনো কাজ করবে না, কি হবে, নিউমোনিয়া, নিউমোনিয়া থেকে কি হবে, আলটিমেটলি তুমি মারা যাবা। খুবই ভয়ঙ্কর ব্যাপার।
আমরা বুঝতেই পারি না আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে কি পরিমাণ ভয়ঙ্কর। আমি যদি এখন তোমাদের এখানে ধরো এই যে তাবাসসুম, ধরো কথার কথা, ওর যদি আমি পরীক্ষা করাই, দেখা যাবে ও 100টা অ্যান্টিবায়োটিকের মধ্যে কমপক্ষে 80 থেকে 90টা রেজিস্ট্যান্ট, মানে এই অ্যান্টিবায়োটিক গুলো ওর দেহে কাজ করবে না, কারণ ও এত অ্যান্টিবায়োটিক খাইছে সবার ক্ষেত্রে। বুঝতে পারছো? তো এইটারই বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এটা কতখানি ভয়ঙ্কর জাস্ট এইটুকু বুঝো, আমেরিকার মতো দেশে প্রতি বছর 20 লাখ মানুষ মারা যায় এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে। ঠিক আছে, এদের নাম হচ্ছে এমআরএসএ, মেথিলিসিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোকক্কাস অরিয়াস। আমি ছবিও নিয়ে আসছি। এই যে এরা কিন্তু হচ্ছে মানে খুবই গোবেচারা টাইপের, এরা তোমার বডিতে একটু 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 ক্ষতি করতে পারে, বুঝছো? কিন্তু আমরা যখন অনেক বেশি অ্যান্টিবায়োটিক খাই, তুমি যদি নর্মালি তুমি যদি সুস্থ মানুষ থাকো, মানে তুমি জীবনে একেবারে রিয়ালি অ্যান্টিবায়োটিক খাইছো, এমন কারো দেহে যদি এটা আক্রমণ করে, ও কিছুই করতে পারবে না। এর নাম হচ্ছে এমআরএসএ, মেথিলিসিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোকক্কাস অরিয়াস। কিন্তু তুমি যদি জীবনে ওই যে মুড়ি মুরগির মধ্যে অ্যান্টিবায়োটিক খাইতে থাকো, কি হবে? এ তোমার দেহে প্রবেশ করবে, কিন্তু এমনি মানে খুব অল্প ক্ষতি করতে পারে, কিন্তু তুমি তো তখন এর মারতেই পারবা না। আর ব্যাকটেরিয়ার প্রতি 20 মিনিটে দ্বিগুণ হয়। সো এ হচ্ছে তুমি যত অ্যান্টিবায়োটিক খাও কোনো লাভ নাই, কারণ তুমি তো অলরেডি বডিরে কি রেজিস্ট্যান্ট বানায় ফেলছো। এ হচ্ছে তোমার মেরে ফেলবে। এবং প্রতি বছর আমেরিকার মতো দেশে 20 লাখ মানুষ মারা যায় এই নর্মাল একটা ব্যাকটেরিয়ার জন্য। সো আজকের থেকে শপথ নাও, আজকের থেকে সবাই শপথ নাও, একেবারে কঠিন রোগ বা বড় ডাক্তারের পরামর্শ ছাড়া, বড় ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবো না। খাবো না, খেতেও দিব না। একেবারে বড় ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেও অ্যান্টিবায়োটিক খাবা না, বাসার কাউরেও অ্যান্টিবায়োটিক খাইতে দিবা না। দেখো আমি কিন্তু বলি নাই আমরা এমবিবিএস ডাক্তার, আমাদের কথা তো অ্যান্টিবায়োটিক খাও না। একেবারে স্পেশালাইজ ডাক্তার দেখায় তারপর অ্যান্টিবায়োটিক খাও, কারণ অ্যান্টিবায়োটিক অনেক ভয়ঙ্কর, ডাক্তাররা দেয় না নর্মালি। খুবই সিভিয়ার না হলে ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দেয় না। অনেক সময় ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে যেতে পারে, মানে নিউমোকক্কাস আক্রমণ করে, তখন গিয়ে ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয় যে তুমি অ্যান্টিবায়োটিক খাও তাড়াতাড়ি নিউমোনিয়া হয়ে যাবে। বুঝতে পারছি? সো নিজেও খায়ও না, বাবা মা ভাই বোনরাও খাইতে দিও না। আল্লাহ বাঁচায় রাখলে কিছুদিন পরে বড় হবা, নেক্সট জেনারেশন আসবে, ওদেরকেও খাইতে দিও না। একেবারে কঠিন রোগ বা বড় ডাক্তারের পরামর্শ ছাড়া। ঠিক আছে, সবাই এইটা মনে মনে শপথ নাও। বুঝা যায় না, বাট বাংলাদেশেও প্রচুর মানুষ মারা যায় হচ্ছে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে। গরিব মানুষ তো আর বুঝেই না যে ওর এটা হইছে। বড় লোকরা যারা বুঝে, কয়েকদিন পর পরে দেখবা ফেসবুকে পোস্ট আসে যে হচ্ছে এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে। ঠিক আছে, সেটা কতটা ভয়ঙ্কর আমি তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারছি, আই হোপ সো। এই যে মেথিলিসিন রেজিস্ট্যান্স স্টেফাইলোকক্কাস অরিয়াস। ওকে, তো এরপরে দেখো, তো ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনাকে বলা হয় হচ্ছে এই যে ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনাকে বলা হয় ব্যাকটেরিওলজি। হ্যাঁ, তারপরে ব্যাকটেরিয়ার এবার আমরা হচ্ছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো পড়বো। তো তাহলে আমরা আইডিয়া করতে পারছি, এই যে দেখো লেখা আছে বিশ্বে প্রতি বছর 2 মিলিয়ন রোগ মারা যায়। আচ্ছা, বিশ্বে 2 মিলিয়ন মানে 20 লাখ লোক মারা যায়। এটা
যক্ষা এর থেকে অনেক বেশি ভয়ঙ্কর, বাট যক্ষার কারণেও এত মানুষ মারা যায় না, যক্ষার কারণে মানুষই মারা যায় না, খুব রেয়ার। বাট এটা একটা মানে খুবই গোবেচারা টাইপের, বাট ওর কারণে মানুষ মারা যায়, এবং 20 লাখ, অনেক বড় নাম্বার। ওকে, সো এইবার আসো আমরা দেখি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। সবাই খাতার মধ্যে লিখো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। তোমরা দেখতে পাইতেছো, আই হোপ সো, ঠিক আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা তোমরা একটু আমি একটু কমেন্ট ডাউন করতেছি, হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর তোমরা স্পষ্ট দেখতে পাইতেছো নাকি এটা আমার একটু জানাও। কারো কোনো কোশ্চেন থাকলেও বলো, স্পষ্ট দেখতে পাইতেছো নাকি এটাও জানাও। আমি একটু কমেন্ট ডাউন করে দিছি, কারো কোনো প্রশ্ন থাকলেও বলো। অ্যান্টিবায়োটিক হচ্ছে যেটা ব্যাকটেরিয়াকে মারে। আচ্ছা, তাহলে বেশিরভাগই স্পষ্ট দেখতে পাচ্ছ, লেখাগুলো একটু ছোট, বুঝতে পারতেছি, সমস্যা নাই। আমি মেইন কথাগুলা একটা এক্সট্রা এর মধ্যে লিখে দিবনি, আর একটা এই যে এক্সট্রা পেজে লিখে দিব। হ্যাঁ, চলো তাহলে ফার্স্টই হচ্ছে ব্যাকটেরিয়াদের বৈশিষ্ট্য, এটা পরীক্ষাতে আসে। আমি সিকিউ 3 স্টার দিয়ে দিলাম, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে ফার্স্টই হচ্ছে ব্যাকটেরিয়ারা হচ্ছে অত্যন্ত ছোট আকারের আণুবীক্ষণিক জীব। এদের আকৃতি 0.2 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হয়। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ব্যাকটেরিয়ারা আণুবীক্ষণিক জীব। আণুবীক্ষণিক, ভাইরাস কিন্তু ছিল অতি আণুবীক্ষণিক, মানে নরমাল মাইক্রোস্কোপে দেখা যেত না, ব্যাকটেরিয়াদের নরমাল মাইক্রোস্কোপে দেখা যায়। আচ্ছা, তারপর হচ্ছে ব্যাকটেরিয়ারা নরমালি এক কোষী জীব, মানে একলাই থাকে, কিন্তু মাঝে মাঝে ওরা কলোনি আকারেও থাকতে পারে। ওই যে এমআরএস এ দেখাইলাম না, এগুলা কলোনি আকারে থাকে। এই যে এরা কলোনি আকারে থাকে, মানে অনেকগুলো একসাথে থাকে, ঠিক আছে। আচ্ছা, অ্যান্টিবায়োটিক কোনগুলো একজন জিজ্ঞেস করছো, ডাক বলে দেয়। অ্যান্টিবায়োটিক অনেক টাইপের আছে, পেনিসিলিন আছে, স্ট্রেপ্টোমাইসিন আছে, এরিথ্রোমাইসিন আছে, নিওমাইসিন আছে। সো যখন অ্যান্টিবায়োটিক দেয় বলে দেয়, লাস্টে যদি সিন থাকে বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে বুঝবা যে ওইটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। সিন থাকে, বা নেটেও সার্চ দিতে পারো, নাম দিয়ে নেটে সার্চ দিবে ইজ দিস অ্যান্টিবায়োটিক। ওকে, তাইলে লিখো এরা হচ্ছে এককোষী জীব। আমি লিখে দিই এককোষী জীব। আচ্ছা, তারপরে হচ্ছে ব্যাকটেরিয়ারা হচ্ছে আদিকোষী। এদের কোষে হচ্ছে 70s রাইবোজোম থাকে। আমরা যখন প্রথম অধ্যায় পড়ছি, আদিকোষ পড়ছি, আমরা জানি যে আদিকোষের মধ্যে 70s রাইবোজোম থাকে, অন্য কোনো সাইটোপ্লাজমে অঙ্গাণু থাকে না। এই রাইবোজোমটা কি কাজ করে? প্রোটিন সংশ্লেষ করে, তাই না? রাইবোজোমটা কি করে? প্রোটিন সংশ্লেষ করে। রাইবোজোমটা কি করে? প্রোটিন সংশ্লেষ করে, তাই না? ওকে, তারপরে হচ্ছে যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু লিখে নেই, আদিবাসী। এই যে এইভাবে লিখবা, হ্যাঁ ভাইয়া যেভাবে লিখতেছি নোটে এইভাবেই লিখবা। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়াদের কোষ প্রাচীর থাকে। ব্যাকটেরিয়াদের অনেক বৈশিষ্ট্যই হচ্ছে কি এর সাথে মিলে। সো ব্যাকটেরিয়াদের হচ্ছে কোষ প্রাচীর থাকে উদ্ভিদের সাথে মিলে। সো ব্যাকটেরিয়াদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেন। অন্তর ভাইয়ারা যে বছর পরীক্ষা দিছে ওই বছরেই কোশ্চেনটা আসছে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, মিউকোপ্রোটিন বা আরো অন্যগুলো অপশন ছিল, মিউকোপ্রোটিন। এটা অবশ্যই মনে রাখবা, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন। এর সাথে কিছু মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড থাকে। এদের সাথে কিছু কি, পেপটিডোগ্লাইকানের সাথে কিছু মুরামিক অ্যাসিড বা টিকোইক অ্যাসিড থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট, আমি এটার পাশে রেজিস্টার দিয়ে দিচ্ছি এক্সট্রা এমসিকিউর জন্য। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান। আমি তোমাদের জন্য ছবি নিয়ে আসছি, ছবিতে দেখাই দেই।
এই যে ধরো অ্যানোটেশন গুলো কাজ করতেছে না কেন, এই যে 3 নাম্বার লেখা না, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, ঠিক আছে। আর এই যে 4 নাম্বার লেখা, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এই যে 3 নাম্বার ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, ঠিক আছে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর এটা কি দিয়ে গঠিত? পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন, সাথে কিছু কি থাকে, মুরামিক অ্যাসিড বা টিকোইক অ্যাসিড। আচ্ছা, এরপরে হচ্ছে এদের তো তোমরা জানো এরা যেহেতু আদিকোষী, তাই এদের হচ্ছে কি বৃত্তাকার ডিএনএ থাকে, মানে এদের যে নিউক্লিয়াস এটা সুগঠিত নয়। নিউক্লিয়াসের মধ্যে শুধু কি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এগুলো কিছুই থাকে না, শুধু কে থাকে? ক্রোমাটিন তন্তু বা বৃত্তাকার ডিএনএ থাকে। এই যে ওদের হচ্ছে এই যে বৃত্তাকার ডিএনএ থাকে, ওদের হচ্ছে কি থাকে? বৃত্তাকার ডিএনএ থাকে, এদের হচ্ছে কি থাকে? বৃত্তাকার ডিএনএ থাকে। আচ্ছা আমি এটা একটু লিখে নিই, কোষ প্রাচীর পেপটিডোগ্লাইকান। বৃত্তাকার ডিএনএ, ওদের হচ্ছে কি থাকে? বৃত্তাকার ডিএনএ থাকে। ওকে, তারপরে হচ্ছে কি এদের বংশবৃদ্ধির প্রক্রিয়ার নাম হচ্ছে দ্বিবিভাজন বা দ্বিভাজন বা ইংলিশে বলে বাইনারি ফিশন। এটা অনেকটা অ্যামাইটোসিসের মতো, বাট অ্যামাইটোসিসের থেকে এর সাথে একটু কিছু পার্থক্য আছে, আমি এটা পড়বো, ঠিক আছে। ওদের কোষ বিভাজন প্রক্রিয়ার নাম কি? দ্বিভাজন বা দ্বিবিভাজন, যা ইচ্ছা বলো প্রাণী, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এরা হচ্ছে পরজীবী, মানে সবসময় অন্য জীবের উপর বেস করে বেঁচে থাকে। কিছু আছে মৃতজীবী, যা মৃত জীবের উপর বেস করে বেঁচে থাকে। তারপরে ওরা হচ্ছে বেসিক রং ধারণ করতে পারে, এইটা নিয়ে আমরা একটু পরে পড়বো, এটা আমি বুঝাই দিব যে বেসিক রং কি, এটাই দেখাবো আজকে। আর এরা হচ্ছে ফাজ ভাইরাসের প্রতি খুব সংবেদনশীল, ওই যে আমরা টি টু ব্যাকটেরিয়া ফাজ পড়ছিলাম না, ওইসব ভাইরাসের প্রতি খুবই সংবেদনশীল, ঠিক আছে। আচ্ছা, এরপরে এরা হচ্ছে অজৈব লবণ জারিত করে হচ্ছে শক্তি সংগ্রহ করে, মানে এরা অবাধ শোষণ করে, বেসিক্যালি অবাধ শোষণ। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাকটেরিয়ারা হচ্ছে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য এন্ডোস্পোর গঠন করে, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, আমরা যখন ব্যাকটেরিয়ার জনন পড়বো। ব্যাকটেরিয়ারা -17 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেঁচে থাকতে পারে। আচ্ছা, এরপরে আসা একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে কিছু কিছু ব্যাকটেরিয়া অক্সিজেন থাকলে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, বুঝছো? কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেন ছাড়া বাঁচে না, কিছু কিছু আছে যারা অক্সিজেন থাকলে বাঁচে না, কিছু কিছু আছে যাদের অক্সিজেন থাকলেও কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না, ওরা এমনি বাঁচতে পারে, ঠিক আছে। সো যেসব ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না তাদেরকে বলে বাধ্যতামূলক বায়বীয়, বাধ্যতামূলক বায়বীয়। আর যেসব ব্যাকটেরিয়া অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, যেমন এমন কিছু ব্যাকটেরিয়ার নাম বলো যারা অক্সিজেন থাকলে বাঁচতে পারে না। এমন একটা পরিবেশের কথা বলো যেখানে অক্সিজেন নাই কিন্তু ব্যাকটেরিয়া আছে, চিন্তা করো একটু। অক্সিজেন নাই কিন্তু ব্যাকটেরিয়া আছে, তুমি বলবা ভাইয়া মহাশূন্যে, বাট মহাশূন্যে আমরা এখন ব্যাকটেরিয়া আবিষ্কার করি নাই। ভাইয়া সমুদ্রের একেবারে নিচে, ওখানেও অক্সিজেন আছে। ভাইয়া পাহাড়ের একেবারে উপরে, ওখানেও অক্সিজেন আছে। এটা খুব ইজি জিনিস আছে আমাদের পেটের ভিতরে, বৃহদান্ত্রে। বলছিলাম না আমাদের পেটের ভিতরে, বৃহদান্ত্রের ভিতরে তো আর হচ্ছে অক্সিজেন থাকে না, বৃহদান্ত্রের ভিতরে যে খালি জায়গা ওইখানে তো অক্সিজেন থাকে না, থাকে হচ্ছে বৃহদান্ত্রের কোষে। ওই যে বৃহদান্ত্রের ভিতরে ওইখানে হচ্ছে তোমার হচ্ছে ব্যাকটেরিয়ারা বেঁচে থাকে, এদেরকে বলা হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয়। আর যাদের থাকলেও কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না, এরা হচ্ছে সুবিধাবাদী বায়বীয়। ঠিক আছে। সো কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেন ছাড়া বাঁচে না, এদেরকে বলে বাধ্যতামূলক বায়বীয়। কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেন থাকলে বাঁচে না,
এদেরকে বলে বাধ্যতামূলক অবায়বীয়। কিছু ব্যাকটেরিয়া আছে যাদের অক্সিজেন থাকলেও কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না, এটা হচ্ছে সুবিধাবাদী বায়বীয়। বেশিরভাগই হচ্ছে সুবিধাবাদী বায়বীয়র মধ্যে পড়ে। সো বইয়ের মধ্যে নাম লেখা আছে, এই যে যেমন এই যে অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, বাধ্যতামূলক অবায়বীয়। বাধ্যতামূলক অবায়বীয় ক্লস্ট্রিডিয়াম। সুবিধাবাদী অবায়বীয়। আবার কিছু আছে বাধ্যতামূলক বায়বীয়, যেমন অ্যাজোটোব্যাক্টার। উদাহরণগুলো মুক্ত রাখতে হবে। আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল যে নিচের কোন ব্যাকটেরিয়া বাধ্যতামূলক অবায়বীয়? ক্লস্ট্রিডিয়াম। নিচের কোন ব্যাকটেরিয়া বাধ্যতামূলক অবায়বীয়? আমি পারতাম না, বুঝছো, আমি আল্লাহর নাম নিয়ে দাগাই দিয়ে আসছিলাম, হয়ে গেছিল। আল্লাহর রহমতের উপর আল্লাহর রহমত। আমি এটা পারতাম না, বুঝছো, আল্লাহর নাম নিয়ে দাগাই দিয়ে আসছিলাম, হয়ে গেছে কেমনে জানি। সেই হচ্ছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় আসে। আমি এখানে মনে হয় 6-7টা লিখছি, তোমরা বাকিগুলোও প্রত্যেকটা লিখে নিও। যদি পরীক্ষায় আসে কমপক্ষে 7-8টা লিখতে হবে বৈশিষ্ট্য। হ্যাঁ, এখানে টোটাল 14টা বৈশিষ্ট্য আছে, আমরা কমপক্ষে 8টা লেখার ট্রাই করব। ওকে, এরপরে ব্যাকটেরিয়ারা কোথায় থাকে? পৃথিবীর সব জায়গাতে ব্যাকটেরিয়া থাকে, সব জায়গাতে। ইভেন আমাদের পেটের ভিতরেও ব্যাকটেরিয়া থাকে। এই যে আমাদের পেটের ভিতরে ই কোলাই ব্যাকটেরিয়া থাকে, যারা ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে। -17 ডিগ্রি থেকে 80 ডিগ্রি পর্যন্ত সব পরিবেশে ব্যাকটেরিয়ারা থাকে। এই যে 1 গ্রাম মাটিতে 40 মিলিয়ন, 1 মিলিলিটার মিঠা পানিতে 1 মিলিয়ন ব্যাকটেরিয়া থাকে। নাম্বারগুলো বুঝতেছো? 1 মিলিলিটার তো মানে কোনো মিলিলিটারই না, পানির ফোঁটা এর থেকে বেশি ওজনের হয়। 1 গ্রাম মাটি, 1 গ্রাম মাটি মানে বুঝতেছো এর মধ্যে 40 মিলিয়ন ব্যাকটেরিয়া থাকে। ক্যান ইউ ইমাজিন দ্যাট নাম্বার? 40 মিলিয়ন, অনেক বড় নাম্বার। ওকে, সো এইবার আসো, পোল এখানে দিব না, পোল পরে দিব। সো আমাকে বলো, আমি হচ্ছে ইয়ে করে দিছি, এর পরের কোশ্চেনটা পোল দিব, এরপর আরেকটা কোশ্চেন আছে। সো বলো, কমেন্ট অন করে দিছি, বলো ব্যাকটেরিওলজির জনক কে? ব্যাকটেরিওলজির জনক কে? বলো, ব্যাকটেরিওলজির জনক অ্যান্টনি ভন লিউয়েনহুক। ব্যাকটেরিওলজির জনক কে? অ্যান্টনি ভন লিউয়েনহুক, আমরা জানি। আচ্ছা, এটা বলো, ব্যাকটেরিয়াদের বেঁচে থাকার তাপমাত্রা কত? ব্যাকটেরিয়াদের বেঁচে থাকার তাপমাত্রা কত বলো? এটা পোল দিচ্ছি, অ্যান্সার দাও দেখি। পোলে পোল দেওয়া হয়েছে, অ্যান্সার দাও দেখি। ব্যাকটেরিওলজির জনক কে? সরি, ব্যাকটেরিয়ারা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেঁচে থাকে? এটা অ্যান্সার দাও দেখি। আচ্ছা, রাতুল বলছে আমার চারপাশের মানুষ প্রচুর প্যারাসিটামল খায়, মানে বেসিক্যালি নাপা খায়। হ্যাঁ, বেশি নাপা খেলে কিডনিতে সমস্যা হয়। সবাই পোলের অ্যান্সার দাও গাইজ। সো ব্যাকটেরিয়াদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা হচ্ছে -17 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সো দেখি 51% সঠিক উত্তর দিচ্ছে, মানে 51%-এর ক্লাসে ভালো মতো মনোযোগ আছে। সবার আগে সঠিক উত্তর দিয়েছে হচ্ছে নুরা, 2-এ হচ্ছে মাথা নষ্ট, 3-এ হচ্ছে শাহাদ, 4-এ হচ্ছে মারুফা, 5-এ মাহফুজুল, 6-এ মাহি, 7-এ মুহিব, 8-এ মাহিন, 9-এ শাহাদাত, 10-এ জুবায়ের। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বেশি গ্যাসের ঔষধ খেলে কি হয়? কোনো কিছুই বেশি ভালো না গাইস। যেটাই বেশি খাবা ওইটাতেই সমস্যা, বুঝছো? যেটাই বেশি খাবা ওইটাতেই সমস্যা। তো কোনো কিছুই এক্সেস ভালো না। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে আর কি ব্যাকটেরিয়া। সো এটা পড়বো, এটা আসলে সিলেবাসে ওইভাবে নাই, ওইটা এমনি সিলেবাস বইয়ের মতো। এর আগে আমি হচ্ছে 10 মিনিটের ব্রেক দিচ্ছি। হ্যাঁ, ব্রেকের থেকে এসে হচ্ছে আমরা ওই সিমুলেশনটাও দেখবো। সো আমি একটু বিরতি দিচ্ছি 10 মিনিট। হ্যাঁ, ক্লাস শুরু হবে হচ্ছে, কেউ যাও না, মানে যা করার পরে আসো। ক্লাস শুরু হবে হচ্ছে তোমার 7:57-তে। আমরা এরপরে ওই সিমুলেশনটা দেখবো। হ্যাঁ, সিমুলেশনটা দেখবো। আচ্ছা, সবাই একটু বইটা না হয় রিডিং করো এই টাইমটাতে। একটু 10 মিনিটের ব্রেক।
ঠিক আছে।
আচ্ছা গাইস, আসো আমরা আবার পড়াশোনায় ব্যাক যাই। ওকে, এবার হচ্ছে আমরা আর্কি ব্যাকটেরিয়ার সম্পর্কে একটু জানি। আর্কি ব্যাকটেরিয়ারা হচ্ছে বিজ্ঞানীরা ইনিশিয়ালি চিন্তা করেছিল যে আর্কি ব্যাকটেরিয়ারা হচ্ছে এক ধরনের তোমার ব্যাকটেরিয়া, এই জন্যই নাম রাখছিল আর্কি ব্যাকটেরিয়া। কিন্তু পরে বিজ্ঞানীরা পরীক্ষা, যখন বিজ্ঞান অনেক উন্নত হইলো, যখন হচ্ছে মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কার হইলো, মানে ভালোভাবে ইলেকট্রন মাইক্রোস্কোপ, শক্তিশালী মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কার হইলো, তখন দেখলো হচ্ছে কি হইলো, যে ওরা হচ্ছে এদের সাথে আসলে ব্যাকটেরিয়াদের কোনো মিলই নাই। ঠিক আছে, সো আর্কি ব্যাকটেরিয়াদের উদাহরণ হচ্ছে যেমন মিথানোভাইরাস, একটা ব্যাকটেরিয়া যেটা 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে, বুঝতেছো? 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও সবচেয়ে ভালো বৃদ্ধি পায়, আর 84 ডিগ্রি সেলসিয়াসের কম হলে ও মারা যায়। তাহলে ভাই ওরে পাওয়া যায় কোথায়? ওকে পাওয়া যায় হচ্ছে লাভাতে, ওই যে আগ্নেয়গিরির লাভাতে, যেখানে অনেক বেশি গরম থাকে। ঠিক আছে, যেখানে হচ্ছে অনেক বেশি গরম থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে কি হইলো, এই যে আর কি ব্যাকটেরিয়ারা, যাদেরকে বিজ্ঞানীরা ইনিশিয়ালি ব্যাকটেরিয়া চিন্তা করছিল, সো আছে তোমাদের বই ছোট্ট করে দেখবা লেখা আছে। হ্যাঁ, সো আর কি ব্যাকটেরিয়ারা কি করলো, যখন হচ্ছে কোষ প্রাচীর, ওকে, যখন বিজ্ঞানীরা হচ্ছে ভালো করে পরীক্ষা করা শুরু করলো, তখন দেখলো যে হচ্ছে আর কি ব্যাকটেরিয়াদের সাথে ইউ ব্যাকটেরিয়ার কোনো মিল নাই। এটা সিলেবাসে নাই, এটা বইয়ে আছে, দেখবা ছোট্ট করে ওই যে কালো কালারের বক্সের মধ্যে লেখা আছে। আর কি ব্যাকটেরিয়াদের কোষ প্রাচীরে হচ্ছে কোনো পেপটিডোগ্লাইকান নাই। এদের মেমব্রেনে যে লিপিড থাকে ওইটা ইথার লিঙ্কড, নরমালি হচ্ছে অ্যাস্টার লিঙ্ক থাকে। এদের ইনহিবিটর টিআরএনএ হচ্ছে মেথিওনিন, ওদের হচ্ছে ফরমাইল মেথিওনিন। এদের আরএনএ পলিমারেজ এনজাইমও একাধিক ধরনের। ঠিক আছে, এরা হচ্ছে বেসিক্যালি এক ধরনের শৈবাল বা প্রোটিস্টা, বুঝছো? এটা সিলেবাসে নাই, এটা আগের বইয়ে ছিল, না এটা পড়া লাগবে না। আচ্ছা, ওই যে আমি তখন একটা ভুল ইনফরমেশন দিছি, হ্যাঁ, এই জন্য এক্সট্রিমলি সরি। আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে ইয়েটা আবিষ্কার করে, ওই পেনিসিলিন আবিষ্কার করে। হ্যাঁ, আমি লুই পাস্তুরের সাথে হচ্ছে কনফিউজড হয়ে গেছি। সো ওই কাহিনীটা ডিবাঙ্কড, ওইটা ওই কাহিনী না, আলেকজান্ডার ফ্লেমিং এর কাহিনীটা ঠিক আছে, যে কাহিনী বলছে এটা আলেকজান্ডার ফ্লেমিং এর কাহিনী, লুই পাস্তুরের কাহিনী না, সরি, ডিবাঙ্কড। ওকে, সো এটা সিলেবাসে নাই, আমাদের পড়া লাগবে না, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, এইবার আসো আমরা পড়ি হচ্ছে ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ। আমরা ভাইরাসেরও শ্রেণী বিভাগ পড়ছিলাম, ভাইরাসের শ্রেণী বিভাগটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। ভাইরাসের শ্রেণী বিভাগ যতটা ইম্পর্টেন্ট ছিল, ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ ততটাই আনইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট না একটু, পরীক্ষাতেও আসে না। হ্যাঁ, সো তারপরে আমরা হচ্ছে একটু বলে দিচ্ছি, যেমন গোলাকার ব্যাকটেরিয়াকে বলা হয় কক্কাস, দণ্ডাকার ব্যাকটেরিয়া, আচ্ছা এগুলো হচ্ছে আকৃতি অনুযায়ী ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ। হ্যাঁ, গোলাকার ব্যাকটেরিয়াকে বলা হয় কক্কাস, দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে বলা হয় ব্যাসিলাস, পেঁচানো ব্যাকটেরিয়াকে বলা হয় স্পাইরিলাম, কমা আকৃতির ব্যাকটেরিয়াকে বলে ভিব্রিও, যেমন এই যে ভিব্রিও কলেরা। হ্যাঁ, বহুরূপী যেসব ব্যাকটেরিয়া নিজেদের আকৃতি চেঞ্জ করতে পারে ওদেরকে বলে বহুরূপী ব্যাকটেরিয়া। ঠিক আছে, স্টেলেট বা তারক আকৃতির ব্যাকটেরিয়া, তারপরে আছে বর্গাকার বর্গাকৃতির ব্যাকটেরিয়া, সূত্রাকার সূত্রাকৃতির ব্যাকটেরিয়া। সো এই যে বইয়ের মধ্যে ব্যাকটেরিয়া টাইপ দেওয়া আছে, এগুলা একেবারেই ইম্পর্টেন্ট না, বাট এরপরে যেহেতু দেওয়া আছে আমরা একটু দেখি। হ্যাঁ, সো কক্কাস হচ্ছে গোলাকার ব্যাকটেরিয়া, এই যে গোল ব্যাকটেরিয়া। কক্কাস বিভিন্ন টাইপের হয়, যদি সিঙ্গেল কক্কাস একটা কক্কাস থাকে তাহলে বলে মনোকক্কাস, দুইটা কক্কাস থাকলে ডিপ্লোকক্কাস, চারটা কক্কাস একসাথে থাকলে তাকে বলে টেট্রাকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এটার নাম আমরা শুনছি ওই যে একটু আগে যে পড়াছিলাম না এমআরএস এ, এই সেই স্ট্রেপ্টোকক্কাস। এরা হচ্ছে অনেকগুলা একসাথে একসাথে থাকে, বুঝছো, এরকম চেইনের মতো। ঠিক আছে, স্ট্রেপ্টোকক্কাস বলে। এরপর আছে স্টেফাইলোকক্কাস, এরা হচ্ছে অনিয়মিত গুচ্ছাকারে থাকে, মনে করো একটা এমনে, একটা এমনে, একটা এমনে, একটা এমনে, একটা এমনে, একটা এমনে। ঠিক আছে, এরকম অনিয়মিত গুচ্ছের সৃষ্টি করে, আর এটা হচ্ছে নিয়মিত গুচ্ছ। সো যদি অনিয়মিত গুচ্ছের সৃষ্টি করে স্টেপ্টোকক্কাস, নিয়মিত গুচ্ছের সৃষ্টি করলে স্টেফাইলোকক্কাস। আর সার্সিনা আছে, সার্সিনারা হচ্ছে এইভাবে থাকে, বুঝছো, এটা হচ্ছে একটা ঘনক্ষেত্রের মতো সৃষ্টি, বর্গের মতো সৃষ্টি করে, বুঝতে পারছো? এরা হচ্ছে কিসের মতো সৃষ্টি করে, একটা ওই যে ঘনক পড়ছিল না, এই যেরকম ঘনকের মতো গঠনের সৃষ্টি করে, বুঝতে পারছি? আচ্ছা,
এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো পরীক্ষায় আসে না, জাস্ট জেনে রাখো। জাস্ট নোটে কি লিখবা, নোটে জাস্ট লিখো কক্কাস হচ্ছে গোলাকার ব্যাকটেরিয়া, তাহলে হবে। এরপরে আছে হচ্ছে ব্যাসিলাস। ব্যাসিলাস হচ্ছে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া, যদি একলা থাকে তাহলে মনোব্যাসিলাস, যদি দুইটা থাকে তাহলে ডিপ্লোব্যাসিলাস, ঠিক আছে। এরপরে আছে স্ট্রেপ্টোব্যাসিলাস, যদি একাধিক ব্যাকটেরিয়া দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া একসাথে থাকে। কক্কোব্যাসিলাস আছে, যখন ব্যাকটেরিয়া গুলা সামান্য লম্বা বা ডিম্বাকার হয়। প্যালিসেড ব্যাকটেরিয়া আছে, ব্যাসিলাস আছে যারা হচ্ছে সমান্তরাল ভাবে অবস্থান করে, মনে করে এই যে অনেকগুলা, বুঝছো, এটাকে বলে প্যালিসেড ব্যাসিলাস। সো এই হচ্ছে ব্যাসিলাস, জাস্ট একবার রিডিং দিও। ব্যাসিলাস মানে হচ্ছে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া, জাস্ট এটা লিখে রাখো। এরপরে আসো হচ্ছে তোমার কমাকৃতির ব্যাকটেরিয়া, এইটা হচ্ছে ভিব্রিও কলেরা, এইটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে, কারণ এই যে ভিব্রিও কলেরা নাম শুনেই বুঝতেছো এর কারণে কি হয়, কলেরা হয়। সো কমাকৃতির ভিব্রিও কলেরা। এরপরে আসে হচ্ছে স্পাইরিলাম, পেঁচানো ব্যাকটেরিয়া। তারপরে আছে এই যে বহুরূপী, বহুরূপীর উদাহরণটা মনে রাখো, রাইজোবিয়াম। তারপরে আছে স্টিলেট বা তারকাকার ব্যাকটেরিয়া, স্টেলা। বর্গাকৃতির ব্যাকটেরিয়া, হ্যালোকোয়াড্রাটাম, লাগবে না। ফিলামেন্টাস ব্যাকটেরিয়া, ক্যান্ডিডেটাস সেভাজেলা, এটাও লাগবে না। আমরা এখানে যে দুইটা ব্যাকটেরিয়ার নাম মুখস্থ রাখি, বহুরূপী বা কমাকৃতির বা ভিব্রিও, ভিব্রিও কলেরা, বহুরূপী রাইজোবিয়াম, ঠিক আছে। ওকে, এইবার আসো তোমাদের সবার বইতেই দেখবা নিচে লেখা আছে রঞ্জক ভিত্তিক শ্রেণীবিন্যাস। রঞ্জক মানে হচ্ছে রং ধারণের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস। এটা সিলেবাসে নাই কিন্তু এটা পরীক্ষায় আসে, একাডেমিকে না আসলেও অ্যাডমিশনে আসে। এটা আগে সিলেবাসে ছিল, এখন নাই। ব্যাকটেরিয়া সম্পর্কে জানতে গেলে তোমার এইটা জানতেই হবে। সো চলো, আমি তোমাদেরকে বলছিলাম যে ভাই আজকে সিমুলেশন দেখাবো। স্ক্রিন যদি রেকর্ড হয় তাহলে স্ক্রিনটা রেকর্ড করো। স্ক্রিন যদি রেকর্ড হয় স্ক্রিনটা রেকর্ড করো। আমরা এখন একটা জোস জিনিস দেখবো, ঠিক আছে, যে স্টেইনিংটা কি আসলে। লোড হোক। ওকে, সো চলো আমরা দেখি এই যে রং ধারণের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার প্রকারভেদটা আমরা এবার একটু দেখি, চলো। তো এই হচ্ছে, আচ্ছা এটা একটু কি, সো ফার্স্টে হচ্ছে কি করলো দেখছো, এই যে ব্যাকটেরিয়া, হ্যাঁ, এটাকে হচ্ছে ফার্স্টে একটু যে গরম দিয়ে বার্নার দিয়ে গরম করে ওই ব্যাকটেরিয়াটা হচ্ছে ইয়ে করতেছে। এই যে তারপরে হচ্ছে ব্যাকটেরিয়া, এই যে এখানে ব্যাকটেরিয়াটা আছে, এইটার মধ্যে হচ্ছে 5 মিনিট ধরে হচ্ছে পানি দিচ্ছে। পানি দেওয়ার পরে কি করবে, পানি দেওয়ার পরে প্রথমে হচ্ছে এই ব্যাকটেরিয়ার গায়ে হচ্ছে এই যে ক্রিস্টাল ভায়োলেট, এটা দিবে। পানি দেওয়ার পরে প্রথমে ব্যাকটেরিয়ার গায়ে কি দিবে, ক্রিস্টাল ভায়োলেট দিবে। ভায়োলেট মানে তোমরা জানো হচ্ছে বেগুনি, সো ক্রিস্টাল ভায়োলেট দিবে ফার্স্টে, বুঝছো। বেগুনি রং দিবে প্রথমে। এই যে যে ব্যাকটেরিয়াটা আছে এটার মধ্যে কি দিবে, ক্রিস্টাল ভায়োলেট দিবে। এই যে দেখো এখানে লেখাও আছে ক্রিস্টাল ভায়োলেট, এই ক্রিস্টাল ভায়োলেট, হ্যাঁ, ক্রিস্টাল ভায়োলেট হচ্ছে একটা বেগুনি কালার। ক্রিস্টাল ভায়োলেট দিবে ফার্স্টে, হ্যাঁ। সো এটা তো আর হাতে কলমে দেখানো সম্ভব না ব্যাকটেরিয়া নিয়ে এসে, সো এই জন্য আমি এভাবেই দেখাচ্ছি। ওকে, তারপরে কি করবে, ক্রিস্টাল ভায়োলেট দেওয়ার পরে এইটারে হচ্ছে এবার একটু ধুইতে হবে। এটারে হচ্ছে এবার কি করতে হবে, এটাকে হচ্ছে ধুইতে হবে। তো ধোয়ার আগে এটার গায়ে হচ্ছে একটু আয়োডিন দিতে হবে। এবার এরপরে এই ব্যাকটেরিয়াটার মধ্যে কি দিবে, আয়োডিন দিবে। তাহলে ক্রিস্টাল ভায়োলেটের পরে ব্যাকটেরিয়াটার মধ্যে কি দিতে হবে, আয়োডিন দিতে হবে। আচ্ছা, আয়োডিন দেওয়ার পরে একে আবার হচ্ছে পানি দিয়ে ধুইতে হবে। প্রত্যেকবার হচ্ছে একে পানি দিয়ে দিতে হবে, বুঝছো। পানি দিয়ে ধোয়ার পরে এইবার একে অ্যালকোহল দিয়ে ধুইতে হবে। কি দিয়ে ধুইতে হবে, অ্যালকোহল দিয়ে ধুইতে হবে। এই অ্যালকোহল দিয়ে ধোয়ার পরে আবার পানি দিয়ে ধুইতে হবে। তারপরে হচ্ছে কি করতে হবে,
এইবার হচ্ছে এই যে স্যাফরানিন দিতে হবে। স্যাফরানিন হচ্ছে লাল রং। স্যাফরানিনের রং কি? লাল। ঠিক আছে, সেই আমরা যখন স্যাফরানিন দিয়ে দিব তখন হচ্ছে আমরা কিছু ব্যাকটেরিয়া পাবো যারা ওই প্রথমের বেগুনি রংটাই ধরে রাখছে। যেমন এই যে আমি তোমাদের দেখাই, কিছু ব্যাকটেরিয়া পাবো, আমি দেখাচ্ছি তোমাদেরকে এখনই, যাদের মধ্যে কি থাকবে? ওই প্রথমের বেগুনি রংটাই থাকবে। আর কিছু ব্যাকটেরিয়া পাবো যাদের মধ্যে হচ্ছে কি থাকবে? লাল রংটা থাকবে। সো যাদের মধ্যে বেগুনি রং থাকবে তাদেরকে আমরা বলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, যাদের মধ্যে লাল রং থাকবে তাদেরকে আমরা বলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে আমি একটু রিক্যাপ করি। ফার্স্ট থেকেই দিব ক্রিস্টাল ভায়োলেটের বেগুনি রং দিব, তারপরে ওইটাকে হচ্ছে আয়োডিন দিয়ে একটু ধৌত করব, তারপরে ওইটাকে আবার অ্যালকোহল দিয়ে ধুবো, তারপর হচ্ছে এর মধ্যে স্যাফরানিনের লাল রং দিব। একটু লিখে ফেলো। ফার্স্টে হচ্ছে এই যে ক্রিস্টাল ভায়োলেট সবার আগে 1, তারপরে হচ্ছে আয়োডিন 2, তারপরে হচ্ছে অ্যালকোহল 3, তারপর হচ্ছে স্যাফরানিন 4। ঠিক আছে, তারপরে লাস্টে আমরা দুই ধরনের ব্যাকটেরিয়া পাবো। কিছু ব্যাকটেরিয়া যারা বেগুনি কালার ধরে রাখবে, কিছু ব্যাকটেরিয়া যারা হচ্ছে লাল কালার ধরে রাখবে। সেইবার আসো আমরা ওইটা দেখি। এই সো এইবার যখন তুমি দেখবা, হ্যাঁ এই যে আসো, এই যে দেখো, দেখো এই যে যেমন এই যে কক্কাস, আমরা একটু আগে কক্কাস পড়ছি না? কক্কাস ব্যাকটেরিয়া গুলো এরকম বেগুনি থাকে। হ্যাঁ, আমরা এই যে কক্কাস, এই যে এভাবে বেগুনি আকারে থাকে। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার এই যে প্লিওমরফিক, এরকম বেগুনি আকারে থাকে। এগুলা বেগুনি কালার দেখে বুঝতেছো, এগুলা গ্রাম পজিটিভ। এবার আসো গ্রাম নেগেটিভ। এই যে দেখো, এটা লাল, বাট বোঝা যাচ্ছে না হয়তো বা, এটা ভালো মতো বোঝা যাচ্ছে, এই যে লাল কালার। ঠিক আছে, এটা হচ্ছে লাল কালার, এই যে গ্রাম নেগেটিভ প্লিওমরফিক রড। তারপরে আছে হচ্ছে এই যে দেখো গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাস, গ্রাম নেগেটিভ। এই যে এগুলা সব হচ্ছে লাল কালার দেখাচ্ছে, এগুলা সব হচ্ছে কি দেখাচ্ছে? লাল কালার দেখাচ্ছে। সো এইটা তোমাদের সিলেবাসে নাই, বাট পরীক্ষায় আসে। এখন কথা হচ্ছে ভাইয়া, এত কিছু বাদ দিয়ে, এত কিছু বাদ দিয়ে কেন হচ্ছে আমাদেরকে এই ব্যাকটেরিয়ার হোলি খেলা পড়াইতে হবে? এই যে হিন্দুরা হোলি খেলে না, রং খেলে। তো এই ব্যাকটেরিয়ার হোলি খেলা, এটার মাহাত্ম্য কি ভাইয়া? এটার মাহাত্ম্য হচ্ছে বিজ্ঞানীরা দেখছে যেসব অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক মানে যারা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, একটু আগে বলছি, যেসব অ্যান্টিবায়োটিক গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপর কাজ করে, ওইসব অ্যান্টিবায়োটিক গ্রাম নেগেটিভের উপর কাজ করে না। যেসব অ্যান্টিবায়োটিক গ্রাম নেগেটিভের উপর কাজ করে, সেসব অ্যান্টিবায়োটিক গ্রাম পজিটিভের উপর কাজ করে না। সো ধরো তোমার যক্ষা হয়েছে, ধরো কথার কথা, যক্ষা হচ্ছে ধরো গ্রাম নেগেটিভ, তুমি হচ্ছে গ্রাম পজিটিভের যে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন ওইটা খাইতেছো। তুমি তো ভাবছো হ্যাঁ আমি তো অ্যান্টিবায়োটিক খাচ্ছি, ভালো হয়ে যাবে, লাভ নেই, ভালো হবে না। ঠিক আছে, সো তখন তোমার কি করতে হবে? গ্রাম পজিটিভের জন্য যে গ্রাম নেগেটিভের জন্য যে আছে অ্যান্টিবায়োটিক স্ট্রেপ্টোমাইসিন, ওইটা খাইতে হবে। এই কারণে এইটা এত বেশি ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়ার আকৃতি থেকেও ব্যাকটেরিয়ার এই যে গ্রাম ভিত্তিক মানে গ্রাম রঞ্জন পদ্ধতি, এইটা এত বেশি ইম্পর্টেন্ট। এটা বিজ্ঞানী আবিষ্কার করেন হ্যান ক্রিস্টিয়ান গ্রাম, এই জন্য এটাকে গ্রাম রঞ্জন পদ্ধতি বা ইংলিশে গ্রাম স্ট্রেইনিং বলে। হ্যাঁ, তো এখানে ওই যে ক্রিস্টাল ভায়োলেট, আয়োডিন, স্যাফরানিন দিতে হবে। হ্যাঁ, সো এই যে দেখো যারা এই যে ব্যাসিলাস সাবটিলিস, এরা হচ্ছে গ্রাম পজিটিভ। সো এই যে দেখো বইয়ের মধ্যে লেখা আছে, যেমন এই যে পেনিসিলিন, এরা হচ্ছে গ্রাম পজিটিভের এগেইনস্টে কাজ করে। তারপরে হচ্ছে তোমার স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন, এরা হচ্ছে গ্রাম নেগেটিভের উপর কাজ করে। ঠিক আছে, এটা মনে রাখো, সিলেবাসে নাই বাট মেডিকেলে আসছে এখান থেকে অলরেডি কোশ্চেন। সো গ্রাম পজিটিভের উদাহরণ দেওয়া আছে, নেগেটিভের উদাহরণ দেওয়া আছে। গ্রাম পজিটিভের উদাহরণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া, স্টেফাইলোকক্কাস, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, এগুলা। আর গ্রাম নেগেটিভ হচ্ছে এন্টেরোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, শিগেলা, সালমোনেলা, রাইজোবিয়াম, ভিব্রিও, ইকোলাই। বুঝতে পারছো? সো এইগুলা যে কোনো একটা মুখস্থ করবা, মেডিকেলে আসে, ভার্সিটিতেও আসে, বিভিন্ন ভার্সিটিতে কোশ্চেন। তুমি তখন আর তো গিয়ে বলতে পারবে না স্যার এটা তো সিলেবাসে নাই। ঠিক আছে, এটা তো তুমি বলতে পারবা না যে স্যার এটা তো সিলেবাসে নাই।
সো তোমাকে কি করতে হবে, পড়তে হবে, পরীক্ষায় আসলে পারতে হবে, কিছু করার নেই, বইয়ে আছে মানে সিলেবাসে আছে, এটা ধরে নিবা। ওকে, সো এই হচ্ছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের হিসাব। এটা মাঝে মাঝে পরীক্ষাতে, স্কুল কলেজের পরীক্ষাতেও 2 মার্কে আসে, কিছু করার নেই, দিতে হবে। এইবার আরেকটাও আছে, আরেকটা পদ্ধতি, মানে ব্যাকটেরিয়ার প্রকারভেদ, এটাও সিলেবাসে নাই, ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাস। ফ্লাজেলা কি? ফ্লাজেলা হচ্ছে এই যে আমি যদি তোমাদের ছবি দেখাই, এই যে ব্যাকটেরিয়া, হ্যাঁ, এই ব্যাকটেরিয়ার দেহ থেকে দেখো, এই যে আমাদের চুলের মতো কিছু অংশ বের হইছে না, ছবি দেখে বুঝতেছে, এই যেগুলা, হ্যাঁ, চুলের মতো আমাদের, এগুলাকে ফ্লাজেলা বলে। এগুলা ওদের আত্মরক্ষায় সাহায্য করে, চলাফেরায় সাহায্য করে, ঠিক আছে। সে কয়টা ফ্লাজেলা আছে ব্যাকটেরিয়ার দেহে, এর উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার অনেকগুলা টাইপ আছে। যেমন অ্যাট্রিকাস, যাদের কোনো ফ্লাজেলা নাই, মনোট্রিকাস, যাদের একটা ফ্লাজেলা আছে, অ্যাম্ফিট্রিকাস, যাদের 2টা ফ্লাজেলা আছে, সেফালোট্রিকাস, যাদের এক প্রান্তে এক গুচ্ছ ফ্লাজেলা আছে, লফোট্রিকাস, যাদের 2 প্রান্তে 2 গুচ্ছ ফ্লাজেলা আছে, পেরিট্রিকাস, যাদের সব দিকেই ফ্লাজেলা আছে। বেশিরভাগ ব্যাকটেরিয়াই হচ্ছে পেরিট্রিকাস। আমরা নেক্সট ক্লাসে যে ব্যাকটেরিয়া পড়বো ওইটাও হচ্ছে পেরিট্রিকাস, সব দিকেই ব্যাকটেরিয়া থাকে। এটাও সিলেবাসে নাই, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এখান থেকে অলরেডি কোশ্চেন আসছে। উদাহরণ কোনটা জানি আসছিল, বলছে এটার উদাহরণ, এমফিট্রিকাসের উদাহরণ লিখো, লফোট্রিকাসের উদাহরণ কোনটি, হ্যাঁ, কোশ্চেন আসছিল। সো এগুলা এখন আমরা খুবই, ওই যে একটা ইয়ে আছে না 3 इडियट, এই যে बड़ी दुविधा थी फिर हमने सोचा छोड़ो मटर पनीर पे कंसंट्रेट करते हैं। সো এইখানেও হচ্ছে बड़ी दुविधा थी, কি পড়বো কি পড়বো না, বাট আমরা হচ্ছে কি পড়বো, পড়তে হবে, সিলেবাসে নেই, বাট তারপরেও পড়তে হবে। আর কি ব্যাকটেরিয়াটা থেকে কোশ্চেন আসে না, সো উই ক্যান স্কিপ দ্যাট, বাট এইগুলা থেকে কোশ্চেন আসে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ আর হচ্ছে ফ্লাজেলা, ঠিক আছে। সো এটা আমাদের পড়তে হবে। সো কারো কোনো যদি প্রশ্ন থাকে বলো, কমেন্ট অন করে দিচ্ছি, তারপরে আমরা ইয়েতে যাবো আর কি, এই যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ। পোল দিব পোল দিব। কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ বুঝতে পারছি। হ্যাঁ, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভটা পড়তে হবে। ভাইয়া গ্যাসের ঔষধ খেলে কি হয়? গ্যাস চলে যায়। এই যে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভের মধ্যে পার্থক্য, বেসিক্যালি পার্থক্য হচ্ছে গ্রাম পজিটিভের যে কোষ প্রাচীরটা থাকে ওটা মোটা থাকে, আর গ্রাম নেগেটিভের কোষ প্রাচীরটা চিকন থাকে, পাতলা থাকে। আর কি ব্যাকটেরিয়া তো নাই, দরকার নাই, আর কি ব্যাকটেরিয়া আগের বইয়ে ছিল, নতুন বই মানে একেবারেই নাই করে দিছে। নোট করার অনেক কিছু আছে, এই যে এগুলা লিখবা, নোট করবা। আচ্ছা, সময় দিলাম, এখন এটা নোট করো, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভটা নোট করো, কিভাবে হয়, কাকে বলে, এই 2টা জিনিস জাস্ট নোট করবা। আবার বলি, ধরো এটা হচ্ছে আমার একটা ব্যাকটেরিয়া, তোমরা লিখতে থাকো, আমি বলতে থাকি, শুনো শুনো লিখো। এই হচ্ছে আমার একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটাকে আমি ফার্স্টে হচ্ছে তোমার ব্যাকটেরিয়াটার গায়ে হচ্ছে বেগুনি রং দিলাম, ক্রিস্টাল ভায়োলেট বেগুনি রং। বেগুনি রং দেওয়ার পরে আমি একে আয়োডিন দিয়ে হচ্ছে ভালো মতো ধুইলাম, তারপরে আমি আবার একে অ্যালকোহল দিয়ে আবার ধুইলাম, ধোয়ার পরে আমি এর মধ্যে হচ্ছে লাল রং দিলাম। এখন যেসব ব্যাকটেরিয়াতে ওই ফার্স্টের বেগুনি রঙই রয়ে যাবে, ওদের ব্যাককে বলা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যেসব ব্যাকটেরিয়াতে ওই বেগুনি রং ধুয়ে চলে যাবে, শুধু লাল রং রয়ে যাবে, তাদেরকে বলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। বুঝতে পারছি, সহজ জিনিস। এবার লিখে ফেলি, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ লিখে ফেলি। লিখে ফেলি গাইজ। গাইজ এই যে সব ঔষধি কি বেশি বা কম অ্যান্টিবায়োটিক থাকে? না না, ঔষধে কেন অ্যান্টিবায়োটিক থাকবে?
নোট এখন পোস্ট করা লাগবে না, নোট সব লিখে রাখো, আমি একবারে নিব, আমি একবার একটা গুগল ফর্ম দিয়ে দিব বা হচ্ছে একটা পোস্ট করব, তোমাদের 27-এর গ্রুপে নজর রাখবে, আমি দরকার হলে এভরিওয়ান দিয়ে মেনশনও দিয়ে দিব, ঠিক আছে? ভাই আপনি এত কিছু কিভাবে মুখস্থ করতেন? আমারও মনে থাকতো না, বুঝছো, বেশিরভাগই মনে থাকতো না, বারবার পড়তে হইতো। পার্পল মানে বেগুনিয়া বলছে, পার্পল মানে কি, এটা কি ছেলে বলছে না মেয়ে বলছে? আমি একটু চেহারাটা দেখতে চাই তার। আমার মেডিকেলে পড়া শেষ, হ্যাঁ শেষ। ভাই একটা ব্যাকটেরিয়া 2বার মারা যায় কেমনে? আমি জীবনেও জানি না 2বার মারা যায় কেমনে। আচ্ছা শুনো, যে গুগল ফর্মটা দিব লিংক, এটা লাস্টের ক্লাসের আগের ক্লাসে দিব, ওই ফর্মে যে লিংকটা ওইটা আমি ক্লাসেও দিয়ে দিব, ঠিক আছে? এবার খুশি তোরা? কি জানি লিখছে ভাইয়া, সব ফ্লাজেলার নাম কি এখনই মুখস্থ করতে হবে? তোমার যদি মেডিকেল টার্গেট থাকে তাহলে মুখস্থ করতে হবে, আর যদি মেডিকেল টার্গেট না থাকে তাহলে বাদ দাও। ভাই আমার শরীরে প্রচুর অ্যালার্জি, কি করবো? আগে তোমার ডাক্তার দেখাও, কি কারণে অ্যালার্জি, কিসের অ্যালার্জি, ওটা জানতে হবে, ঠিক আছে? আইজিজি আর আইজিএম পরীক্ষা করতে হবে, ব্লাড টেস্ট। না অনলাইন আমার থেকে ট্রিটমেন্ট নিতে পারবি না। ও আচ্ছা, একটু সাইডে যাব, সরি সরি, গেছি গেছি, সাইডে গেছি। আচ্ছা এরপর আমরা পোল দিব, একটা দুর্ধর্ষ পোল দিব, হ্যাঁ? লিখো ফাস্ট। লিখে ফেলি, জাস্ট জিস্ট অংশটুকু মানে মেইন অংশটুকু লিখো, তাহলেই হবে। আচ্ছা, ওই যে স্টেইনিং প্রয়োজন কেন, এটা তো ভাই বলছি যে গ্রাম পজিটিভের জন্য পেনিসিলিন, গ্রাম নেগেটিভের জন্য হচ্ছে আমাদের ওই যে স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন ওষুধ খাইতে হয়, এটা মনে রাখো, এটা তো বলাই হয়েছে। ওকে, সো এইবার চলো আমরা পোল দেই। কোন ব্যাকটেরিয়া দেখতে গোলাকার? খুবই সহজ কোশ্চেন, ভুল করিস না প্লিজ। চলো এটা পোল দিচ্ছি, অ্যান্সার দাও। কোন ব্যাকটেরিয়া দেখতে গোলাকার? পোল দেওয়া হয়েছে, অ্যান্সার প্লিজ। পোল দেওয়া হয়েছে, অ্যান্সার প্লিজ। আচ্ছা একটা একটা নতুন জিনিস ট্রাই করি। এই তোমাদেরকে আস্ক মি এনিথিং হয় না? অ্যান্সার দাও। তোমাদেরকে আস্ক মি এনিথিং হয় না? আচ্ছা পোলে অ্যান্সার দেই সবাই। আচ্ছা শেষ করে দেই পোল, দেখি। অ্যান্সার হচ্ছে মাইক্রোকক্কাস ডেনিট্রিফিকান্স, নামই কক্কাস আছে, তাও 38% সঠিক উত্তর দিছো। বুঝলাম না, বললাম কক্কাস মানে গোল, লেখা মাইক্রোকক্কাস, তাও তোমরা কেন ভুল করতেছো? খাওয়ায় দিলেও ভুল করবা তোমরা, তোমাদের মনে হচ্ছে। সবার আগে সঠিক উত্তর দিয়েছে নুরা, 2-এ হচ্ছে রিদি, 3-এ হচ্ছে মীর তাবাসসুম, 4-এ হানিফ, 5-এ মারুফা, 6-এ মুহিব, 7-এ লাবণী, 8-এ জাকারিয়া, 9-এ লাবিব, 10-এ সায়েমা। সবাইকে অনেক অনেক অভিনন্দন। মোটা হওয়ার জন্য কি করতে হবে? খাইতে হবে। ওকে, আরেকটা কোশ্চেন আছে, এটাতে আর পোল দিলাম না যেহেতু এটা সিলেবাস বহির্ভূত কোশ্চেন। যে ব্যাকটেরিয়ার এক প্রান্তে এক গুচ্ছ ফ্লাজেলা থাকে তাদেরকে কি বলে? এটা এখানে অ্যান্সার দাও। মনোট্রিকাস, সেফালোট্রিকাস, লফোট্রিকাস, পেরিট্রিকাস। অ্যান্সার। যে ব্যাকটেরিয়ার এক প্রান্তে এক গুচ্ছ ফ্লাজেলা থাকে কি বলে? মনোট্রিকাস, সেফালোট্রিকাস,
লফোট্রিকাস নাকি পেরিট্রিকাস? লফোট্রিকাস সি অ্যান্সার। হ্যাঁ আচ্ছা গাইস, আমি আবার জিজ্ঞেস করি, আমি প্রত্যেক ক্লাসে জিজ্ঞেস করি, প্র্যাকটিস বুকটা পড়ো প্লিজ। প্র্যাকটিস বুকের এমসিকিউ এবং সিকিউ এই দুইটা পড়ো প্লিজ। মানে এমসিকিউ গুলা বেশ হতো। প্র্যাকটিস বুকের এমসিকিউ থেকে তোমার একাডেমিকেও কমন পড়বে 100%, মেডিকেলে ঢাকা ভার্সিটিতেও কমন পড়বে 100%, ঠিক আছে? সো এখানে অল্প কিছু প্রশ্ন দেওয়া আছে, বাট প্র্যাকটিস বুক প্র্যাকটিস বুক প্র্যাকটিস বুক, বারবার 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 বলছি প্র্যাকটিস বুক, ঠিক আছে? প্র্যাকটিস বুকটা হচ্ছে ভালো করে পড়তে হবে। ও এখানে অ্যান্সার বি হবে, সেফালোট্রিকাস। দাঁড়াও একটু ক্রস চেক করি। সেফালোট্রিকাস এক প্রান্তে এক গুচ্ছ ফ্লাজেলা, এক প্রান্তে এক গুচ্ছ ফ্লাজেলা। ওকে ওকে ওকে, বি হবে অ্যান্সার। হ্যাঁ অ্যান্সার বি হবে। সো গাইস, জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্নের জন্য প্র্যাকটিস বুক পড়বা। প্র্যাকটিস বুকে যত অনুধাবন আছে সব পড়ে ফেলবা, তাইলেই হবে, কমন পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আজকের বাড়ির কাজ। দেখো, অণুজীব এ অকোষীয়, অণুজীব বি পেপটিডোগ্লাইকান নির্মিত কোষ প্রাচীর বিশিষ্ট, মানে ব্যাকটেরিয়া। অণুজীব ভাইরাস। আর কি ব্যাকটেরিয়া ও ব্যাকটেরিয়ার তুলনা লিখো। 4 মার্কে বলছে আকারের ভিত্তিতে বি এর শ্রেণীবিন্যাস করো। সেটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। প্র্যাকটিস বুক কি 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 লিখছে? প্র্যাকটিস বুক কি চ্যাপ্টার শেষ করে পড়বো? হ্যাঁ পড়তে পারো, চ্যাপ্টারের সাথে সাথে পড়তে পারো। প্র্যাকটিস বুক পড়ার কনফিডেন্স পাই না, মাঝে মাঝে মিস থাকে। না না, প্র্যাকটিস বুক পড়তে হবে, ভালো করে পড়বা। এমসিকিউ আর সিকিউ গুলা ভালো করে শেষ করতে হবে, বুঝছো? তাইলেই হবে। ওকে, সো তাইলে আজকে এইটুকুই ভাই, একটু 5 মিনিট আগেই ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আমি ভাবছিলাম ব্যাকটেরিয়ার গঠনটা পড়াবো, কিন্তু আজকে আসলে তেল পাচ্ছি না ব্যাকটেরিয়ার গঠন পড়ানোর জন্য, বুঝছো? সো তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে, কথাও হবে, সমস্যা নেই। ব্যাকটেরিয়াটা পড়ো ভালো করে, আমরা নেক্সট ক্লাসে ব্যাকটেরিয়ার গঠন এবং বাকি সবকিছু পড়বো, ঠিক আছে? আর দাগানো বই তো অলরেডি চলতেছে, কাজ চলতেছে, পেয়ে যাওয়ার কথা তো, কাজ চলতেছে, মানে বই আপলোড দেওয়ার কাজ চলতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নেক্সট ক্লাসে।